ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। এই মুহূর্তে আমরা রয়েছি, আজকে আমাদের সাবজেক্ট ইংলিশ। বেশ কিছুটা ক্লাস হয়েছে, এখনো বেশ খানিকক্ষণ বাকি রয়েছে। আমাদের সঙ্গে স্যার রয়েছেন, স্যার সুপ্রিয় সরকার রয়েছেন আমাদের সঙ্গে রাইস এডুকেশনের তরফে। স্যার, আমরা কিছুটা তো ক্লাস করলাম, খুব ইন্টারেস্টিং এবং অ্যাজ ওয়েল এজ বলা যেতেই পারে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এক্সাম ওরিয়েন্টেড, যেটা স্টুডেন্টসদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। স্যার, আমরা কন্টিনিউ করতে পারি? ওকে, ওয়েলকাম সবাইকে। আবার আমরা 5টা কোয়েশ্চেন অলরেডি দেখেছি, 5টা কোয়েশ্চেনের সাথে অ্যাসোসিয়েটেড রুলসগুলো আমরা আলোচনা করেছি। তো চলো আরও কোয়েশ্চেন্সগুলো দেখা যাক, আরও প্রবলেমসগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট কোয়েশ্চেনটায় আসছি, কোয়েশ্চেন নাম্বার 6। কী বলা হয়েছে দেখো, দ্য ট্রেন উইল নট স্টার্ট আনটিল দ্য গার্ড উইল ব্লো দ্য হুইসল। ভালো করে লক্ষ্য করো সেন্টেন্সটা। আই থিঙ্ক আপাতদৃষ্টিতে সেন্টেন্সটাতে ভুল অনেকেরই নজরে আসবে না। বলা হচ্ছে দ্য ট্রেন উইল নট স্টার্ট, বলছে ট্রেনটা স্টার্ট নেবে না আনটিল দ্য গার্ড উইল ব্লো দ্য হুইসল। এখানে দুটো অ্যাকশন ভালো করে লক্ষ্য করো, একটা রয়েছে ট্রেনের স্টার্ট নেওয়া, একটা হচ্ছে গার্ডের হুইসল দেওয়া। ঠিক আছে, এই দুটো যে অ্যাকশনস রয়েছে, এই দুটো অ্যাকশনসের মধ্যে ভালো করে লক্ষ্য করো, দুটো টেন্স আমি ইউজ করেছি এবং দুটোই কিন্তু ফিউচার টেন্স ইউজ হয়েছে। ক্লিয়ার হয়েছে? তো সেই অর্থে এবং ফিউচার টেন্স ইউজ করার কারণটাও রয়েছে, এখানে দুটো অ্যাকশনেরই কিন্তু ফিউচারেরই অ্যাকশন। মানে দেখো, ট্রেন কিন্তু এখনো স্টার্ট হয়নি, হবে, এবং গার্ডও এখনো হুইসল দেয়নি, দিলেই স্টার্ট হবে। মানে ট্রেনের স্টার্ট হওয়া, গার্ডের হুইসল দেওয়া দুটোই কিন্তু ফিউচারের রয়েছে, তাই না? তো দুটো অ্যাকশন ফিউচারের রয়েছে। তো তাহলে ভুলটা আমার কোন জায়গায় হতে পারে একটু ভালো করে লক্ষ্য করো তোমরা। দেখো, ভুলটা আমার হবে হচ্ছে অপশন সিতে। কেন সি পার্টে ভুলটা কেন হবে ভালো করে লক্ষ্য করবে। আমরা যারা টেন্স শিখেছি, পার্টিকুলারলি যারা আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, প্রেজেন্ট টেন্সের ক্লাসে ভালো করে তোমাদের শেখানো হয়েছে, বা তোমরা বাড়িতেও যারা পড়াশোনা করছো বাড়িতেও শিখেছো হয়তো, যে ইন এ সিঙ্গল সেন্টেন্স দেয়ার ক্যান নট বি টু ফিউচার টেন্সেস। ভালো করে বুঝবে, খেয়াল রাখবে, একটা সেন্টেন্সে দুটো ফিউচার টেন্স কখনো কিন্তু ইউজ হয় না। একটা যদি ফিউচারে হয়, আরেকটাকে প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকতেই হবে। আমরা অনেক সময় ভুলবশত এরকম সেন্টেন্স অনেক বলি। আমরা অনেক সময় বলি when you will come I will go there, ঠিক আছে, when I will go to কলকাতা I will meet you। এরকম সেন্টেন্স আমরা ভুরি বলি, কিন্তু অধিকাংশ সেন্টেন্স কিন্তু আমরা ভুল বলে থাকি। তার কারণটা হচ্ছে গ্রামারিয়ানসরা বলছেন যে ইন এ সিঙ্গেল সেন্টেন্স টু ফিউচার টেন্সেস ক্যান নট বি দেয়ার। তো তাহলে কী হবে, দুটোর মধ্যে একটাকে আমি ফিউচারে রাখবো আর একটাকে আমি প্রেজেন্ট ইনডেফিনাইটে রাখবো। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, এই দুটোর মধ্যে কোনটাকে প্রেজেন্ট ইনডেফিনাইটে রাখবো এবং কোনটাকে আমি ফিউচারে রাখবো। তো সেক্ষেত্রে ছোট্ট একটা ট্রিক বলবো না, রুল একটা রয়েছে। সেই রুলটা কি বলছে, এই সেন্টেন্সগুলো নর্মালি কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে, শর্ত সাপেক্ষ সেন্টেন্স। যেমন গার্ড হুইসেল দিলেই ট্রেন ছাড়বে, তুমি আসলেই আমি যাব, তুমি শর্ত সাপেক্ষ সেন্টেন্স। আর এই শর্তটাকে বোঝানোর জন্য আমরা কিছু কন্ডিশনাল টার্মস ইউজ করি। কন্ডিশনাল টার্মস কোনগুলো, যেমন ধরো ইফ ইউজ হতে পারে, ইভেন ইফ ইউজ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ হতে পারে, টিল ইউজ হতে পারে, আনটিল ইউজ হতে পারে, হোয়েন ইউজ হতে পারে। এগুলি দিয়ে আমরা কন্ডিশন তৈরি করি, তাই এগুলোকে কন্ডিশনাল টার্মস বলে থাকি। তো এই কন্ডিশনাল টার্মসটা যেই পার্টে থাকবে, চোখ বন্ধ করে সেই পার্টটা আমার প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকবে। ভালো করে লক্ষ্য করবে কি বলছি, এই কন্ডিশনাল পার্টটা বা কন্ডিশনাল টার্মটা যেই পার্টে থাকবে সেই পার্টটাকে প্রেজেন্ট ইনডেফিনাইটে সবসময় আমি রাখবো। তো এবার তোমরাই ভালো করে দেখো যে কন্ডিশনাল পার্টটা কোন পার্টে রয়েছে। দেখো, কন্ডিশনাল টার্ম হচ্ছে আনটিলটা রয়েছে গার্ডের হুইসেল দেওয়ার সাথে। তো সেই জন্য গার্ডের হুইসেল দেওয়াটা, এই পার্টটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রাখবো। তাই সেন্টেন্সটা আমার দাঁড়াবে আনটিল দ্য গার্ড ব্লোজ দ্য হুইসেল। সি পার্টেই আমার এরারটা রয়েছে, আমি এখানে উইলকে উঠিয়ে দেবো। উইলকে উঠিয়ে কী করবো, আনটিল দ্য গার্ড ব্লোজ দ্য হুইসেল। প্রথম থেকে বুঝতে পারলে? So the thing is very simple. Whenever you get these conditional sentences and if you find any conditional term in that particular sentence, do remember to put present indefinite tense with the conditional term. এইমাত্র একটি সেন্টেন্স তোমাদের বলেছিলাম আমি, ধরো যদি আমি তোমাদের বলি যে যখন আমি কলকাতায় যাব তোমার সাথে দেখা করব। তো দেখো, কলকাতায় যাব ফিউচার টেন্স, দেখা করব ফিউচার টেন্স, দুটোই কিন্তু ফিউচার। তো সেই অনুযায়ী আমাকে ফিউচার টেন্সে ডাকা উচিত, হোয়েন আই উইল গো টু কলকাতা আই উইল মিট ইউ। কিন্তু না, একদম ভুল হবে সেন্টেন্সটা। আমার সেন্টেন্সটা দাঁড়াবে হোয়েন আই গো টু কলকাতা আই উইল মিট ইউ। বুঝতে পেরেছি সবাই? তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্স। খেয়াল রাখবে 3 রকমের কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে ইংলিশে, প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল এবং ফিউচার কন্ডিশনাল। তো এটা প্রেজেন্ট কন্ডিশনাল এবং ফিউচার কন্ডিশনাল একটা মিক্সড আপ রয়েছে। তো এই রুলটা কিন্তু আমরা খেয়াল রাখবো প্রত্যেকে। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছি আমরা।
চলো নেক্সট কোয়েশ্চেনটাতে আসবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7টা ভালো করে লক্ষ্য করো কি বলা হয়েছে। হি ইজ ভেরি অ্যাংরি অন মি বিকজ আই ফেল টু রিটার্ন হিজ বুক। তো সে আমার প্রতি খুব রেগে রয়েছে কারণ তার বইটা আমি ফেরত দিতে পারিনি। সিম্পল একটা এক্সপ্রেশন, বাট এই সেন্টেন্সটায় কোনো ভুল আছে কি আদৌ? যদি তুমি দেখো ভালো করে, হি ইজ ভেরি অ্যাংরি অন মি, সে আমার প্রতি খুব রেগে রয়েছে। তারপর বিকজ আই ফেল, কেননা আমি ফেল করেছি তার বা ব্যর্থ হয়েছি তার বইটা ফিরিয়ে দিতে। তো ইন দ্যাট সেন্স আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সেন্স অনুযায়ী কোনো ভুল কিন্তু নেই, কিন্তু একটা ছোট্ট ভুল কিন্তু সেন্টেন্সটাতে রয়েছে। কোন জায়গায় ভুলটা রয়েছে ভালো করে লক্ষ্য করো, এই পার্টেই ভুলটা রয়েছে। ভুলটা কোনখানে? ভুলটা রয়েছে হচ্ছে প্রিপোজিশন রিলেটেড একটা মিস্টেক রয়েছে এখানে। কি মিস্টেক রয়েছে এখানে? অ্যাংরির সাথে আমরা অন ইউজ করব না, অ্যাংরির সাথে আমরা ইউজ করব উইথ। তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যারা পড়েছো বাড়িতে ভালো মতো জানো, অ্যাংরি যখন কোনো ব্যক্তির প্রতি আমরা রেগে যাই তখন অ্যাংরির সাথে আমরা উইথ ইউজ করি। আর যদি কোনো বস্তু হয় বা কোনো একটা ওপিনিয়ন, কোনো একটা ভিউ, এগুলোর সাথে আমরা অ্যাংরি অ্যাট ইউজ করি। আর অনও ইউজ হয় অ্যাংরি অন। কখন ইউজ করি অ্যাংরি অনটা? আমরা অ্যাংরি অন ইউজ করব যখন কোনো ভিউ বা কেউ কোনো একটা মতামত দিল, সেই মতামতটার উপর আমি রেগে গেলাম, ঠিক আছে, বা একটা ইস্যু, পার্টিকুলারলি একটা ইস্যু, অ্যাংরি অন দিস ইস্যু বলতেই পারি আমি, ঠিক আছে। সো এই ইস্যু ওয়ার্ডটা থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাংরির সাথে অন ইউজ করতে পারি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যক্তির ওপর রেগে যাওয়ার কথা বলা হচ্ছে, ফর দ্যাট রিজন আমরা এখানে অ্যাংরি অন কিন্তু করব না, অ্যাংরি উইথ ইউজ করব। আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে বুঝতে পেরেছি আমরা। চলো ভেরি গুড, যদি বুঝে গিয়ে থাকি আমরা, চলো নেক্সট সেন্টেন্সটাতে আসবো। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটাতে আসার আগে একটা কথা বলা উচিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্বন্ধে। দেখো প্রিপোজিশন খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তার মধ্যে প্রিপোজিশন হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে প্রিপোজিশন দুরকমভাবে হয়ে থাকে, একটা হচ্ছে নর্মাল কাইন্ড অফ প্রিপোজিশন, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। না ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর কিন্তু কোনো রুল বলে কিছু নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা পার্টিকুলার ওয়ার্ডের সাথে পার্টিকুলার একটা ওয়ার্ড প্রিপোজিশন ইউজ করতে হয়। যেমন ধরো এখানে যেমন অ্যাংরির সাথে উইথ হলো, তেমনি লিসেন ওয়ার্ডটা ইউজ করেছে তোমরা নিশ্চয়ই জানো, নিশ্চয়ই লিসেন ওয়ার্ডটার সাথে কিন্তু টু ইউজ হয়। তুমি কি বলতে পারো আই এম লিসনিং মিউজিক? নো, আই এম লিসনিং টু মিউজিক, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, বিকজ দিজ আর নট কনসেপচুয়াল। ক্লিয়ার হয়েছে? তো সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তুমি যে কোনো ইংলিশ গ্রামার বই পেয়ে যাবে। তুমি পি.কে দে সরকার, এস.পি. বক্সি, লুসেন, যে কোনো গ্রামার বইয়ে প্রিপোজিশনের চ্যাপ্টারটা যদি তুমি নাও, তুমি ওখানে দেখবে প্রিপোজিশনের যে রুলসগুলো ডিসকাস হয়েছে ঠিক তারপরেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো রয়েছে। তো যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো কিন্তু মুখস্থ করো। তার কারণটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কনসেপচুয়াল একদমই নয়, মুখস্থ করতে হবে এবং মনে রাখো খুব অসুবিধে। তো সেই জন্য এগুলো কিন্তু একটু নিজস্ব ইনিশিয়েটিভ নিতে হবে। চলো আমরা নেক্সট সেন্টেন্সটাতে আসছি। বলা হয়েছে দ্য স্ট্রিটস আর সো ওয়েট ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট। ঠিক আছে, মানেটা ইজিলি বুঝতে পারছো, মানেটা খুবই ইজি। বলা হচ্ছে রাস্তাগুলো খুব ভেজা, মনে হচ্ছে গত রাতে বৃষ্টি হয়েছে। ঠিক আছে, সেন্সটা ভালো করে নেবে। এই সিম্পল সেন্সটা কিন্তু এর মধ্যে রয়েছে, রাস্তাগুলো যথেষ্ট ভেজা, মনে হয় গত রাতে বৃষ্টি হয়েছে। তো এবার ভালো করে লক্ষ্য করো, এই যদি তুমি সেন্টেন্সটা থেকে এরর খুঁজে বার করতে চাও, প্রথমে রয়েছে দ্য স্ট্রিটস, এখানে ভুল থাকার কোনো অবস্থাই নেই। স্ট্রিটস প্লুরাল, তার জন্য আমি এখানে আর ইউজ করেছি, আর প্লুরাল। সো ওয়েট, অনেক ভেজা। ইট শুড হ্যাভ রেইন ইয়েস্টারডে, ইয়েস। ভুলটা আমার এই সি পার্টটার মধ্যেই রয়েছে, সি পার্টেই ভুলটা রয়েছে। কেন ভুলটা রয়েছে সি পার্টে ভালো করে লক্ষ্য করবে। আমরা যারা শুড হ্যাভ এগুলো শিখেছি, এগুলোকে বলি আমরা মডাল অক্সিলিয়ারিস। ঠিক আছে, এই মডাল অক্সিলিয়ারি শুড বা শুড হ্যাভ এগুলোর একটা ইউজ রয়েছে। শুড ইউজ করি আমরা উচিত অর্থে। ধরো তোমার যখন বলা হচ্ছে ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত। আর শুড হ্যাভ কখন ইউজ করি আমরা? ঠিক এর অতীতটাকে রেফার করার জন্য, ইউ শুড হ্যাভ ডান দিস, ঠিক না? যদি আমি তোমাকে বলি তোমার গতকাল এটা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দিস। ঠিক আছে, তো এবার এই সেন্টেন্সটাতে এসো, গত রাতের কথা বলা হয়েছে। গত রাত অবভিয়াসলি পাস্টের জন্য আমি শুড হ্যাভ ইউজ করা যায়, ঠিক আছে, গ্রামাটিক্যালি পাস্টের জন্য আমি শুড হ্যাভ ইউজ করতে পারি, ইটস ওকে। কিন্তু এখানে শুড মানে তো উচিত অর্থে ইউজ হয়, তো তার মানেটা তো হয়ে যাচ্ছে যে গত রাতে বৃষ্টি হওয়া উচিত ছিল না, তাহলে তো কোনো মিনিং আসছে না, তাই না, শুড দিয়ে। তো সেই জন্য আমি এখানে কি করব, আমি একটু আগেই যখন বাংলাটা বলেছিলাম গত রাতে হয়তো বৃষ্টি হয়ে থাকবে,
ঠিক আছে, বা বৃষ্টি হয়েছে হয়তো। তো সেই অর্থে আমরা এখানে ইউজ করব মাস্ট হ্যাভ। শুডটাকে উঠিয়ে দেবো আমি, শুধু মাস্ট হ্যাভ। ইট মাস্ট হ্যাভ রেইন ইয়েস্টারডে, গত রাতে বৃষ্টি হয়েছে। আমি এখানে প্রবাবিলিটি যেতে পারতাম, আমি এখানে মাইট ইউজ করতেও পারতাম, কিন্তু কেন করলাম না বলো তো? রাস্তাগুলো তো অলরেডি ভেজা রয়েছে। ভেজা রয়েছে মানে কেউ তো আর বালতি দিয়ে রাস্তা ভিজিয়ে দেয়নি অত বড় রাস্তাকে, তো বৃষ্টিতেই ভিজেছে, তার মধ্যে একটা সার্টেনটি রয়েছে। ঠিক আছে, তো যেহেতু ওই সার্টেনটিটাকে মিন করা হচ্ছে, সেই জন্য আমি এখানে প্রবাবিলিটিতে আর যাব না, আমি ডাইরেক্ট মাস্ট ইউজ করব। মাস্টের মানেটা কি দাঁড়াচ্ছে? গত রাতে বৃষ্টি হয়েছেই। ঠিক আছে, ফর দ্যাট রিজন অপশন সি আমার আনসার হচ্ছে। শুধু ছোট্ট একটা কাজ কি করব, আমি শুডকে উঠিয়ে শুডের পরিবর্তে আমি মাস্ট ইউজ করব। মাস্ট তোমরা জানো সার্টেনটি বা অব্লিগেশনের জন্য আমরা মাস্ট ইউজ করি। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? দেখো খুব ছোট্ট সেন্টেন্স, একটা ছোট্ট সেন্স, কিন্তু আমাকে একটু ভালো করে ভাবতে হবে, বুঝতে হবে। আমি অনেক স্টুডেন্টকে যখন এরকম সেন্টেন্স করিয়েছি, অনেকেই কিন্তু আনসার দিত যে স্যার এখানে মাইট ইউজ করুন। হ্যাঁ, মাইট দিয়ে আনসারটা হতে বৃষ্টি হয়ে থাকবে হয়তো, কিন্তু না, মাইটটা ইউজ করলে একটু লজিক্যাল হবে। তার কারণটা হচ্ছে রাস্তাগুলো অলরেডি ভেজা রয়েছে। এখানে একটা রাস্তার কথা বলেনি, তোমার বাড়ির পাশে যদি একটা রাস্তা হতো ঠিক আছে, ওটাকে তুমি বালতির জল দিয়ে ভিজিয়ে দিলে ওকে, কিন্তু বলছি দ্য স্ট্রিট, সব রাস্তা ভিজে রয়েছে, এত রাস্তা কে ভেজাবে বালতির জল দিয়ে? তো তার মানে বৃষ্টিতেই নিশ্চয়ই ভিজেছে। তো সেই জন্য আমরা শুডটাকে উঠিয়ে ওখানে আমরা মাস্ট ইউজ করবো। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো, যদি বুঝে গিয়ে থাকো আমরা পরের সেন্টেন্সটাতে আসবো, সেন্টেন্স নাম্বার 9। দেখো খুব ইন্টারেস্টিং সেন্টেন্স। এরকম জাতীয় সেন্টেন্স বা এই রুলের উপর বেস করে সেন্টেন্স তোমরা আগেও বহুবার করেছো হয়তো। বলা হয়েছে দ্য ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সন্স ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য এক্সিকিউটিভ কমিটি মিটিং অফ দ্য কোম্পানি। বলছে বাবা এবং তার সন্তানেরাও এক্সিকিউটিভ কমিটির যে মিটিং ছিল কোম্পানি তাতে প্রেজেন্ট ছিলেন। খুব ভালো কথা। তো তাহলে ভুল কি কিছু আছে এখানে? দেখো বলা হয়েছে দ্য ফাদার, বাবা, এবং কে ছিল তার সাথে? দ্য সানস, তার সন্তানেরাও ছিলেন। ঠিক আছে, তো সেই অর্থে বাবা এবং সন্তানেরা তো সব মিলিয়ে প্লুরাল হচ্ছে, তাই না? তো সেই জন্য এখানে ওয়্যার ইউজ হয়েছে। আমরা জানি ওয়াজ সিঙ্গুলার, ওয়্যার প্লুরাল, ইন দ্যাট সেন্স এখানে ওয়্যার ইউজ হয়েছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখতে চাই, সেন্টেন্সটা কিন্তু ভুল মনে হচ্ছে না। কিন্তু একটু যদি ডিপে তুমি যাও, বা তোমরা যদি একটু ডিপে যাও, খেয়াল করবে ভুলটা রয়েছে এই বি পার্টের মধ্যেই। কেন রয়েছে? আমি অলরেডি একটু আগে আলোচনা করেছিলাম, মনে আছে? আইদার অর নাইদার নর দিয়ে আমি বলেছিলাম আইদার অর বা নাইদার নর দিয়ে দুটো সাবজেক্ট যখন কম্বাইন হয়, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তার সাথে সাথে আমি বলেছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এইগুলো দিয়ে যখন আমরা দুটো সাবজেক্টকে কম্বাইন করি, তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। তো এখানে ভালো করে লক্ষ্য করো, প্রথম সাবজেক্টে আমার কে রয়েছে? প্রথম সাবজেক্ট রয়েছে দ্য ফাদার। ফাদার এখানে সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি ফাদার এখানে সিঙ্গুলার। যেহেতু ফাদার এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ হয়েছে, তাই আমরা এখানে ভার্বও সিঙ্গুলার নেব। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরও একটা রুল, হোয়েন এভার টু সাবজেক্টস আর কম্বাইন্ড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু অর উইথ, দেন দ্য ফার্স্ট সাবজেক্ট উইল হ্যাভ ইটস এগ্রিমেন্ট উইথ দ্য ভার্ব। ঠিক আছে, ভার্বের সাথে প্রথম সাবজেক্টের এগ্রিমেন্ট সবসময় হবে। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার ফাদার, তাই এখানে আমরা ওয়্যার আর ইউজ করব না, আমরা এখানে ওয়াজ ইউজ করব। দ্য সানস ওয়াজ। আমরা নর্মালি একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে রয়েছে, ওই সানস প্লুরাল দেখলাম তো ওয়্যার বসিয়ে দিলাম, কিন্তু না, অ্যাজ ওয়েল অ্যাজটাকে খেয়াল রাখতে হবে। যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এখানে রয়েছে, সেই জন্য আমরা কি করব, আমরা এখানে ফাদার ফার্স্ট সাবজেক্ট, সেই অনুযায়ী আমরা ভার্ব ওয়াজ ইউজ করলাম। তো অপশন বি আমার আনসার হচ্ছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো আমরা নর্মালি ইংলিশ বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে একটুখানি আমরা স্কিপ করে যাই, বাট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু স্কিপ করার কোনো উপায় নেই। তুমি স্কিপ করলেই তোমার মার্কস ওখান থেকে ডিডাক্টেড হয়ে যাবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। চলো, যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরের সেন্টেন্সটায় আসবো, কোয়েশ্চেন নাম্বার 10। চলো, আরও একটা ইন্টারেস্টিং সেন্টেন্স পেয়েছি আমরা, খুব ছোট্ট সেন্টেন্স, বাট আমরা বহু লোকে এটা ভুল করি এটা। বলেছে হি ডাজ নট রাইট সো ফাস্ট অ্যাজ মি। ঠিক আছে, বলছে সে আমার মতো অতটা তাড়াতাড়ি লিখতে পারে না। ঠিক আছে, এই সেন্টেন্সটা আগে একটু বলে দিই, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাডজেক্টিভের ডিগ্রির মধ্যে পড়ছে। আমরা যারা অ্যাডজেক্টিভ শিখেছি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি শিখেছি আমরা নিশ্চয়ই। তো সেই ডিগ্রির মধ্যে এই কম্প্যারিজন, ডিগ্রির কম্প্যারিজন রয়েছে, দুটো ব্যক্তির মধ্যে তুলনা হচ্ছে, তার সাথে আমার তুলনা হচ্ছে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা ভুলটা কোনখানে? আচ্ছা, ভালো করে লক্ষ্য করো, প্রথম পার্টটা বলা হচ্ছে হি ডাজ নট রাইট। ঠিক আছে, তারপরে হচ্ছে সো ফাস্ট অ্যাজ।
সো ফাস্ট দেখেই তোমরা বুঝতে পারছো এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। আমরা অ্যাডজেক্টিভ নিয়ে যারা পড়াশোনা করেছি তারা আমরা দেখেছি যে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রিতে আমরা অ্যাজ ইউজ করি। সো ফাস্টটা হয়তো অনেকের সাথে অনেকে খেয়াল করতে পারছো না, সো ফাস্ট ইউজ হয় যে আমরা নর্মালি অ্যাজ ইউজ করি। যখন আমি বলি যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, ঠিক আছে, অ্যাজ ইউজ করছি। কিন্তু একটা রুল রয়েছে, এক্সেপশন রয়েছে, তোমরা জানো নিশ্চয়ই, ওয়েন এভার দ্য সেন্টেন্স ইজ ইন নেগেটিভ দেন উই ইউজ সো অ্যাজ, নট অ্যাজ। তো দেখো এখানে নট ইউজ হয়েছে, ডাজ নট ইউজ হয়েছে। ডাজ নট মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয়েছে, অ্যান্ড ফর দ্যাট রিজন এখানে আমরা অ্যাজ আর ইউজ করতে পারবো না, সো অ্যাজ ইউজ করবো। তো এ পার্ট বি পার্ট দুটোই আমার একদম ঠিকঠাক, কোনো ভুল নেই, এ পার্টেও ভুল নেই, বি পার্টেও ভুল নেই, ঠিক আছে। আমি আবারও বলছি, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে, নট রয়েছে, সেই জন্য আমরা সো ফাস্ট অ্যাজ ইউজ করব। যদি সেন্টেন্সটা নট না থাকতো, যদি বলতো হি রাইটস সো অ্যাজ ফাস্ট অ্যাজ, তাহলে ঠিক ছিল। কিন্তু যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে, নট রয়েছে, সেই জন্য আমি অ্যাজ সো ইউজ করলাম, সো অ্যাজ। তাহলে এ পার্ট বি পার্টে কোথাও ভুল নেই। তাহলে ভুলটা কোন জায়গায় আমার? ভালো করে ভাবো সবাই। ভুলটা হচ্ছে আমার সি পার্টে। সি পার্টে ভুলটা রয়েছে। কেন ভুল সি পার্টে? যদি এটাকে আমরা এইভাবে ইউজ করতে অভ্যস্ত, যেমন আমরা বলি হিজ ব্রাদার ইজ অ্যাজ গুড অ্যাজ, হিজ ব্রাদার ইজ অ্যাজ গুড অ্যাজ হিম বলে থাকি আমরা, ঠিক আছে। কিন্তু না, ভালো করে খেয়াল রাখবে, প্রোনাউনের মধ্যে বলা হয়ে থাকে অ্যাজ, সো অ্যাজ বা দেন যখনই ইউজ হয় তারপর সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ হয়। ইউ নো ইট ভেরি ওয়েল, দেয়ার আর টু ফর্মস অফ প্রোনাউন্স, ওয়ান ইজ সাবজেক্টিভ ফর্ম, আদার ইজ অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো? যেমন ধরো আই, হি, শি, উই, এগুলো সব হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম কোনগুলো? মি, আস, আওয়ার, দেম, ঠিক আছে, এগুলো সব হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অ্যান্ড ইট ইজ সেড দ্যাট ওয়েন এভার ইউ আর গোয়িং টু ইউজ অ্যাজ, ভালো করে শুনবে যেগুলো বললাম কি কি, অ্যাজ, সো অ্যাজ অথবা দেন যখন ইউজ হয় তার সাথে সবসময় আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। মানে এখানে মি হবে না, এখানে হবে আই। সেন্টেন্সটা দাঁড়াবে হি ডাজ নট রাইট সো ফাস্ট অ্যাজ আই। শুনতে একটু খারাপ লাগলেও কিছু করার নেই, এটাই কারেক্ট। সেন্টেন্সটা যদি পুরোপুরি লেখো তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়ায়, হি ডাজ নট রাইট সো ফাস্ট অ্যাজ আই রাইট। এটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্সটা। রাইটটা অলরেডি আগে ইউজ হয়েছে, তাই আর ইউজ করার দরকার পড়ে না। তো সেই জন্য অপশন সি আমাদের সঠিক আনসার। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? ছোট জায়গায় কিন্তু একদম, মানে একদম। গুরুত্ব দিয়ে দেখতে একদম, হবে, একদম। মানে না হলেই কিন্তু স্কিপ করে যাওয়ার কোনো অপশন নেই, কোনো না, জায়গা দেখতে মনে হচ্ছে সেন্টেন্সগুলো একদম হ্যাঁ একদমই correct, তাই। এবং কিন্তু ছোটবেলা থেকে আমরা যেভাবে শিখেছি, হ্যাঁ, মানে যেভাবে বলতে তার শিখেছি, সাথে অনেকটাই ডিফারেন্স। এবং অনেকটা তাহলে আমরা ভুল মানে বলতে গিয়ে হয়তো ভুল বলে ফেলি। হ্যাঁ একদম, এটা পার্টিকুলারলি কারোর দোষ দেবো না, এইভাবে আর কি শুনে শুনে আমরা অভ্যস্ত। ছোটবেলা কেউ আমাদের এগুলো রেকটিফাই করে দেয় একদম। ক্লাসে যখন ইভেন ইংলিশ এমএ স্টুডেন্টও বসে থাকে, তারাও এইভাবেই বলে, তারাও আর কি অবাক হয়ে যে এইভাবেও তাহলে আমরা ভুল বলে এসেছি এইভাবে। তো কম্পিটিটিভ এক্সামে কি এটাই দেখার আর কি, কম্পিটিটিভ এক্সামে এই ছোট ছোট ভুলগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। মানে এই ছোট ছোট ভুলগুলোই বোধহয় কম্পিটিটিভ এক্সামে করে ফেললে একটা বড় ভুল হয়ে যেতে পারে। বাট নো, আমরা সেটা করব না। রাইস এডুকেশন তো এই জন্যই রয়েছে, ফ্যাকাল্টি টিচার্সরা এই জন্যই রয়েছে সঠিক পথ দেখানোর জন্য। স্যার একটা ছোট ব্রেক নিই, নিশ্চয়ই। ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন।